পাঠিয়ে দেবেন, কারণ ওই ডিপার্টমেন্টটা উনি সামলাচ্ছেন আর কি। তো ওনাকে তো ডেলিভারি তাহলে ডিপার্টমেন্ট পেমেন্টটা করতে হবে তো ওনাকে। পেমেন্ট করতে হবে না, পেমেন্ট তো আপনি বলবেন আমাকে পেমেন্ট করা আছে, আর কিছু বলতে হবে না, অ্যাড্রেস দিলেই পাঠিয়ে দেবে বাড়িতে আপনার। আচ্ছা ঠিক আছে, জানতাম না তো। স্যার ঠিক তাহলে কি আছে, গ্রুপে দিয়ে দেবো অ্যাড্রেস? ঠিক না আছে। গ্রুপে না, দেখুন গ্রুপে একজন অ্যাড দিয়েছিল না আপনাদের। স্যার ইয়েতে আপনার পরম্পরাতে স্যার অ্যাড দিয়েছিল, আপনার গ্রুপে স্যার অ্যাড্রেস, আমাদের গ্রুপে কোনো অ্যাড আসেনি স্যার, মানে আপনার তরফ থেকে কোনো অ্যাড আসেনি। আগে তো একদিন দিয়েছিলেন, একদিনই দিয়েছিলেন বাস। কিন্তু স্যার হ্যাঁ কিন্তু স্যার আমাদের একদিন এই দিয়েছিল। বাস্তু গ্রুপে স্যার এরকম কোনো অ্যাড হলে ভালো হতো, যদি নোটিশ সাথে যে ওনার সাথে যোগাযোগ করতে হলে ভালো হতো। আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি, বলছি একবার। হুম, স্যার। উনি বোধহয় নতুন গ্রুপটাতে আছে, নতুন গ্রুপটাতে অ্যাড দিয়েছিল সম্ভবত। ঠিক আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি, ওরা পাঠিয়ে দেবে আপনাকে। আপনি একবার স্যার, ওনাকে আপনি স্যার অ্যাড্রেস। আরেকটু বলে দেবেন স্যার একটু। হ্যাঁ আমি বলে দেবো, পেমেন্ট করা আছে বলে দেবো, আর আপনি ঠিক অ্যাড্রেসটা দেবেন, ও একদম কুরিয়ার করে পাঠিয়ে দেবে আপনার বাড়িতে। স্যার ঠিক আছে, ঠিক আছে। কোন নাম্বারে পে করবো সেই নাম্বারটাও দিয়ে দেবেন স্যার। কোন নাম্বারে পে করব সেটাও দিয়ে দেবেন। হ্যাঁ 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 সেটাও দিয়ে স্যার দেবেন এই তাছাড়া ঊর্জা বিজ্ঞান বলে যে বইটা স্যার, হ্যাঁ হ্যাঁ উঠে যাবে। যাদের যাদের বইয়ের প্রয়োজন তারা এখনই অর্ডার করে নিন, পেমেন্ট করে দিন, বই একদম স্যার বাড়িতে আমার আপনার খুবই ডেলিভারি হয়ে যাবে। প্রয়োজন স্যার। আমি মূর্খদের তালিকায় 1 নম্বরে আছি, আমার খুবই দরকার। আমি একদমই আমার খুব এতদিনে খুব বেশ কঠিন কঠিন মনে হচ্ছে, আমি বইটা পেলে আশা করি আমার অনেকটা ইজি হবে। একদম একদম কোনো চিন্তা নেই, আপনারা প্রত্যেকে বুকিং করে রাখুন, বই ঠিক সময় বাড়িতে পৌঁছে যাবে। রিকোয়েস্ট করবো গরমটা একটু কমলে, কারণ এখানে সব বয়সী মানুষরা আছেন, গরমটা একটু কমলে মোটামুটি উইকের দিকে আসলে প্লিজ স্যার 2-1টা প্র্যাকটিক্যাল ক্লাস হলে খুব ভালো হয়। ওই সেন্টারটা বের করা, ব্রহ্মস্থান বের করাটা ভীষণ একটা চাপ হয়ে যাচ্ছে। না ব্যক্তিগত মাথায় আছে, আমি বেশ কয়েক সপ্তাহ ক্লাস নিতে পারলাম না, টিচার ছিলাম, আমার ব্যক্তিগত কিছু কারণের জন্যই ব্যস্ত ছিলাম, তার সেটা জন্য কোনো ব্যাপার না, এটা হয়নি। স্বাভাবিক। এখন ভালো থাকলেই ভালো, আপনার যে কোনো একটা অনেকটাই পিছিয়ে গেছে, সকলেই পিছিয়ে গেছে, প্রত্যেকটা ক্লাসেই যদি বাস্তু এমনকি আরো যে সমস্ত ডিপার্টমেন্ট গুলো চলছিল প্রায় প্রত্যেকটাই বন্ধ ছিল 2-3 সপ্তাহ মতন। তো রিসেন্ট আবার শুরু হচ্ছে, তো এই কয়েক সপ্তাহ আমরা একটু পিছিয়ে গেলাম, ঠিক আছে কোনো ব্যাপার না। অলরেডি আমাদের তো 50%-এর বেশি কভার হয়ে আছে, যতটুকু বাকি আছে আমরা কমপ্লিট করে নেবো, নিয়ে প্র্যাকটিক্যাল দিকটা আমরা ভাবছি, কারণ এরপর তো বর্ষা পড়ে যাবে। সেই মানে সব আমাদের দিকে জুন মুশকিল, মাসের এখন শেষে, যেরকম আচ্ছা গরম সেরকম আমি আর তাপমাত্রা একটা কথা পড়ছে। বলে রাখি প্রত্যেককে, যেহেতু জুন মাসে আমাদের সেশন হয়, তো জুন জুলাই করে আপনারা প্রত্যেকে বাস্তুর সার্টিফিকেটটা পেয়ে যাবেন, কেমন? তো সার্টিফিকেট পেয়ে যাওয়া মানে এই নয় যে আমাদের ক্লাসটা অফ হয়ে গেল, সেশন শেষ হয়ে গেল, এটা না। স্যার সেশনের সার্টিফিকেট পেয়ে সার্টিফিকেট কি আমরা, হবে স্যার? আমি তো ফেলুয়া স্টুডেন্ট, পাসই করতে পারলাম না, আগে সার্টিফিকেট পেয়ে যাব? আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, আগে সার্টিফিকেট পান না, শংসাপত্র আগে পেয়ে যান, তারপর পরীক্ষা দেবেন, কি যায় আসে। উল্টো ব্যাপার যতদিন না, না দারুণ বিষয় এই ব্যাপারটা। পাস যতদিন না করি আর পাস ফেল করি, করছেন ততদিন করবেন। ইরে বাবা, তাহলে তো আরো চাপ। না, কেমন? এবার আমাকে ব্যাপারটা হচ্ছে এবার যে শিখে আসতে সার্টিফিকেট হবে দেওয়ার আমাকে। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা হাতে সার্টিফিকেট গুলো পেয়ে যাচ্ছেন, মানে আপনারা লাইসেন্সটা পেয়ে গেলেন। এবার যদি আপনারা চান আপনারা প্র্যাকটিক্যালি মাঠে নেমে কাজ করতে পারবেন, কারণ অনেকের ক্ষেত্রে কি হয় সার্টিফিকেটের জন্য তারা কাজ করতে পারে না, আটকে থাকে। আচ্ছা, একদম একদম কেমন? কারণ এটা একদম। তো একটা লিগেল প্রসেস। সার্টিফিকেটটা পেয়ে যাওয়া মানে আমি লাইসেন্সটা পেয়ে গেলে আমি লিগেলি কাজ করতে পারবো, কেউ আমার কোনো প্রশ্ন করতে পারবে না যে আমার সার্টিফিকেট আছে কি নেই, এই জিনিসটা হবে না। এই জন্যই যেহেতু আমাদের 1 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই আমরা সার্টিফিকেটটা দিয়ে দেবো। আচ্ছা বাকি এই যে এতদিন আমরা ছুটিতে কাটালাম, আমি কিছু হোম টাস্ক দিয়েছিলাম, তো সেটা তো আমি দুর্ভাগ্যবশত কারোর কাছ থেকে সেভাবে পাইনি, 2-1 জন ছাড়া। তো এখন আপনাদের বক্তব্য বলুন একে একে, আমি তো নিজেও ভুলে গেছি আমি কি টাস্ক দিয়েছিলাম।
স্যার শুধু প্রশ্নটাই মনে আছে, বাদ বাকিগুলো আর পারিনি উদ্ধার করতে। আচ্ছা, প্রশ্নটাই শুনি। শুধু প্রশ্নটাই বলতে পারবো, আর উত্তরগুলো না। আমাকে একটা কথা বলুন, আপনারা যে কদিন আমাদের ক্লাস অফ ছিল এই কদিনে কি আপনারা নিজেরা কোনো চর্চা করেছেন বাড়িতে? আমার হয়নি স্যার, আমার অনলাইনে অনেকগুলো কোর্স একসঙ্গে চলছে, সেটা আমার এখন অনেকটা শেষের দিকে এসেছি, আমি পারিনি। আমি চেষ্টা বেশ, করেছি, পারিনি। আমি ঠিক আছে, অকপটে আপনার স্বীকার হয়নি। করছি। বাকিদের বাকিদের কেউ তো মাইক খুলছেই না। আচ্ছা বলুন স্যার। হ্যাঁ, আমি বলছি যে এই যে কতগুলো দিন আমাদের ক্লাস বন্ধ ছিল, এর মাঝে কোনো চর্চা বা কোনো প্র্যাকটিক্যাল বা কিছু কি হয়েছে আলোচনা? না স্যার, সত্যি বলতে চর্চা হয়নি স্যার, ভোট নিয়ে একটু বেশি চাপে মানে ব্যস্ত ছিলাম। আচ্ছা, মানে আমিও চাপে, তার সঙ্গে সবাই চাপে, পুরো ফুল ডিট্যাচ। স্যার বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ বাবু, হ্যাঁ স্যার। আপনি আসেন কি নেই সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, লাস্ট ক্লাসে যেদিন আমরা লাস্ট ক্লাস করেছিলাম, আমি হোম টাস্ক দিয়েছিলাম, সেই দিনে ক্লাসে কারা কারা ছিলেন একটু হ্যান্ড রাইজ করুন তো। লাস্ট ক্লাসে কারা কারা ছিলেন একটু হ্যান্ড রাইজ করুন। স্যার আমি ছিলাম। হ্যান্ড রাইজ করুন প্রত্যেকে, যারা যারা ছিলেন হ্যান্ড রাইজ করুন। হাত কি করে রাইজ করেন? করেছি স্যার। মাত্র 4 জন ছিল ক্লাসে, ঠিক মানতে পারছি না। পাঁচজন হলো, 5 জন তো না, আরো বেশি লোক ছিল। 6 আর আর কেউ না, তাই তো? এই 6 জন। বেশ, এই 6 জনই ক্লাসে ছিল, ঠিক আছে। আচ্ছা সৌমেন বাবু, হ্যাঁ স্যার বলুন। কি টাস্ক ছিল বলুন তো? 5টা প্রশ্ন ছিল, কিন্তু আমি সঠিক মানে করে উঠতে পারিনি সঠিকভাবে, কারণ ওই ব্যাখ্যাগুলো একটাও আমার মনোপুত হচ্ছিল না বলে আমি আর দিইনি ক্লাস আপনাকে পিডিএফ। তো বেশ, প্রশ্ন ছিল শুনি আপনি কিরকম করেছেন। প্রশ্ন ছিল যে 16 দিকের মধ্যে টয়লেট, সেফটি ট্যাঙ্ক, রং আর দরজা কেন আসলো, কখন আসে এবং কোন কর্মফলের মধ্যে দিয়ে আসে, ব্যাখ্যা করো। তো হুম। আমার কাছে এই টয়লেট, সেফটি ট্যাঙ্ক, রং দরজা আছে এবং আমি এটা ব্যাখ্যা করতে পেরেছি, কিন্তু মানে আমার কাছে আমি বুঝতে পারছি বা বলতে পারছি, কিন্তু কি কর্মফলের মধ্যে দিয়ে আসছে বা কেন আসছে ওইখানে, এটা আমার কাছে কিছুতেই ক্লিয়ার হচ্ছে না, বা আমি লিখতে পারছি না সেই জায়গাটা, আর বা কেন বা কখন এক্স্যাক্টলি আসছে এই এটা। একই, এক্স্যাক্টলি এই সমস্যাটাই আমার হয়েছে। স্যার একটা এক্স্যাক্টলি কথা বলবো। লাস্টে কোন দোষের হুম, কারণে। স্যার বলুন। স্যার বলছি আর একটা সপ্তাহ টাইম দিন, পাঠিয়ে দেবো করে দেন। যাক, না, অনেকগুলো তো সপ্তাহ চলে গেছে, ব্যাপারটা হচ্ছে যে
সেটা না, কেন কারণটা হচ্ছে যে এই যে এইগুলো এলো, বা কারণ সত্যি এটা আমার কাছে জানি না এটা অন্য কোনো জায়গা থেকে কোনো প্রবলেম হচ্ছে কিনা। কারণ আহ, এর পরের প্রশ্নটা ছিল কালার থেরাপির ওপর, যে কোনো একটি দিক কাটা বা খারাপ থাকলে সেখানে আমরা কোন কালার বা মিক্স কালার দেবো বা কতটা পরিমাণ দেবো, এটাও আমার কাছে ক্লিয়ার না। কালার তো পড়েছি, কিন্তু মিক্স কালার, কোন কালারটা কোন এফেক্ট হবে কোন দেবতার উপরে, আমাদের 45টা দেবতা আছে তার মধ্যে দিয়ে মিক্স কালার কিভাবে অ্যাপ্লাই করব, সেটা আমার কাছে ক্লিয়ার না। থার্ড প্রশ্ন ছিল জমি কেনা, মানে অসুবিধা আছে যেমন শ্মশান কবরস্থান এরকম জমি আমরা বাড়ি তৈরি করলে কি কি অসুবিধা আমরা ফেস করব, বা কি কি অসুবিধার মধ্যে আমরা পড়বো। নেক্সট ছিল বাড়ির প্রধান দরজা, যেদিকেই থাকুক না কেন বাড়ির কর্তার সঙ্গে প্রধান দরজার কি সম্পর্ক, এটাও আমার কাছে ক্লিয়ার না। দরজা এতদিন পড়ে এসেছি যে আমরা S3 S4 বা N3 N4, মানে ওই 3 4 এর মধ্যে থাকলে আমরা জানি যে গুড, কিন্তু বাড়ির কর্তার সঙ্গে এই সম্পর্কটা কোথায়, এইটা আমি কিছুতেই বার করতে পারি। আর লাস্ট প্রশ্ন ছিল যখন বাড়ি তৈরি হয় তার একটা ডিজাইন, বা একটা ডিজাইন বলতে একটা নকশা, সেই নকশাটা কি ফল পাওয়া যায়, নকশা থেকে আমরা বাড়ির আকৃতি কিভাবে ব্যাখ্যা করব। হ্যাঁ, এবার জমির আকৃতি লম্বা সরু কাটা রিয়েল আকৃতি এগুলো, কিন্তু ডিজাইন আমরা যদি ওইখানে ওই চক্র ফেলে যদি করি সেক্ষেত্রেও আমরা ডিজাইনও যদি বানাই সেই সঙ্গে বাড়ির কর্তার কি সম্পর্ক, বা বাড়ির কোন দিকের আহ আকৃতি থাকলে বাড়িটা সম্পূর্ণ ভাবে সমৃদ্ধশালী হয়ে উঠবে, সেটা আমার কাছে লিখতে পারি না। তো এই এতগুলো না পারার জন্য আমি আপনাকে দিইনি ব্যাপারটা। বেশ, হ্যাঁ। বুঝলাম। হুম। আচ্ছা, বাকিদেরও কি একই রকম অবস্থা? হ্যাঁ স্যার, অর্ধেক অর্ধেক করে উত্তর বের করতে পারছিলাম, পুরোপুরি পারছিলাম না, ওই জন্য আর চেষ্টা না করে ভেবেছি যে যা আপনি বলে দেবেন সেটাই নোট করবো। আচ্ছা, মনোজিৎ বাবু সবটা লিখে আমাদের পাঠিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি দেখতে পারিনি। তাই উনি কি লিখেছেন আর ওনার উত্তরটা কি, ওনার মুখ থেকেই শুনবো। মনোজিৎ বাবু। হ্যাঁ স্যার। হ্যাঁ, যেহেতু আপনার উত্তর আমি দেখে উঠতে পারিনি, তো আপনি স্বয়ং নিজের মুখেই বলুন না প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি লিখেছেন আপনি। চেষ্টা করছে। তো হচ্ছে 1 নম্বর প্রশ্ন স্যার অনেক বড় হয়েছে, এটা ছোট করে বলার চেষ্টা করছি। আপনি বলুন, বড় হয়েছে বড় করেই বলুন যাতে সবাই বুঝতে পারে, কোনো অসুবিধা নেই। স্যার ওই বাস্তুশাস্ত্রে যে মানে যে সমস্ত জিনিসগুলো খারাপ জিনিস আছে, মানে জন্মের কিছু নেতিবাচক কর্মের ফল হিসাবে আমাদের বাস্তুদোষ আছে। যেমন অন্যের জমি দখল আপনি অন্যায় ভাবে। আপনি একটা কাজ করুন, আপনি একটা প্রথমে কাজ করুন, আপনি যেটা লিখেছেন না ওটা গ্রুপে দিন, দিয়ে তারপর বলুন। স্যার আমি আপনার কাছে পাঠিয়ে দিলাম আবার স্যার। আচ্ছা, আমি গ্রুপে দিচ্ছি, ঠিক আছে। আসলে আমি ঠিকমতো বাঁচতে পারছি না, মানে 1 2 করে সাজাতে পারছি না ঠিকমতো। বেশ, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি বলতে থাকুন, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, অন্যের জমি দখল, অন্যায়ভাবে ঘর ভাঙলে বা পূর্বজন্মে এই সমস্ত দোষগুলো করে থাকলে বাস্তুতে দোষ আছে। সাউথ ওয়েস্টে যেটা নৈরিত কোণ, সেখানে মানে শান্তি থাকে না, বা ঘরে অস্থিরতা সৃষ্টি হয়। যদি অন্যকে প্রতারণা করা হয়, অন্যায়ভাবে টাকা রোজগার করা হয়, তাহলে এমনিতে দোষ আসে, টাকার সমস্যা হয়, সুযোগ না আসা, এই সমস্ত দোষগুলো আসে। আর পবিত্র স্থান যদি নষ্ট করা হয়, যেমন মন্দির শ্মশান, এখানে যদি আমরা কোনো খারাপ কাজ করে থাকি, তাহলে ওই এমনি কোণে বা ঈশান কোণে দোষ আসে। এর ফলে মানুষের জীবনে বা আমাদের জীবনে মানসিক চাপ, জীবনে নানা রকম বাধা আছে। যদি মা বাবাকে অবহেলা করা হয় বা নিজের পরিবারকে কষ্ট দেওয়া হয়, তাহলে সাউথ ওয়েস্টে দোষ আছে। এর ফলে পরিবারে নানা রকম অশান্তি, পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়।
আগুন বা আমাদের যে প্রকৃতির শক্তিগুলো আছে সেই শক্তিগুলোকে যদি আমরা অপব্যয় করি, মানে অপব্যবহার করি, তাহলে আমাদের মানে ওই সাউথ ইস্টে বা অগ্নিকোণে দোষ আসে। এর ফলে আমাদের বা আমাদের জীবনে স্বাস্থ্যের সমস্যা আসে, তারপরে নানা রকম টেনশন আসে। আর অন্যের সম্পর্ক যদি নষ্ট করি আমরা, বা অন্যের সঙ্গে যদি অপরের সঙ্গে অসৎ আচরণ করি, যদি খারাপ ব্যবহার করি, তাহলে আমাদের NW তে বা বায়ুকোণে দোষ আসে। এর ফলে আমাদের নিজেদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এরপর আমরা যদি প্রকৃতিকে নষ্ট করি, যেমন গাছ কাটা, পরিবেশে নষ্ট করা, তাহলে আমাদের ইস্টে আমাদের বাস্তু দোষের সৃষ্টি হয়। এর ফলে আমাদের জীবনের গ্রোথ বন্ধ হয়ে যায়, মানে উন্নতি আর কি, উন্নতি বন্ধ হয়ে যায়, জীবনে নানা রকম বাধা বিপত্তি আসে। এই সমস্ত বিষয় দেখেছি। আমি একটুখানি জিজ্ঞেস করছি স্যার, সেটা সমজিতা, আপনি যে হ্যাঁ, প্রশ্নগুলো বললেন, কথাগুলো, সেগুলো আমি প্রশ্ন অনুযায়ী কিন্তু তার মানে বললেন না প্রথমত। কারণ আপনি যেগুলো বললেন সেগুলো আমরা জানি। আমরা যেটা জানতে চাই আপনার কাছ থেকে, যেহেতু আপনি এটা লিখেছেন, আপনি আমাকে বলুন যে সেফটি ট্যাঙ্ক যদি 16 দিকের মধ্যে কোন দিকে থাকলে কর্মফল তার কি হয়েছিল। মনে করুন সেফটি ট্যাঙ্কটা আছে দক্ষিণ দিকে, কি কর্মফলের জন্য দক্ষিণ দিকে পড়লো, সেটা আমাকে বলুন। আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। আমি তো বললাম যে হ্যাঁ, আমি যতটুকু বুঝেছি, আমি মানে যেমন এই যে আমি উত্তর দিকটা লিখেছি, উত্তর দিকে টয়লেট যদি আসে। না এটা তো আমরা জানি যে ওইখানে হ্যাঁ, মানে ওইখানে এইগুলো। থাকলে আমাদের প্রবলেম হবে, হ্যাঁ, কিন্তু কোন মানে সবগুলো তো কর্মফলের জন্য এটা হচ্ছে। না, সবগুলো তো আমি পারিনি নিজেও, সবগুলো দেখিনি সবগুলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। মানে যে আমি আমি যেগুলো লিখেছি সেগুলো স্যার গ্রুপে দিয়েছে। বেশ, বুঝলাম। মজিদ বাবুকে অসংখ্য ধন্যবাদ যে যতটুকু পেরেছেন ততটুকু লিখেছেন, ততটুকুই পাঠিয়েছেন। ধন্যবাদ। সবাই সঠিক উত্তরটাই লিখবে এটা জরুরি নয়, প্রত্যেকের চেষ্টা করুক, এটা আপনাদের ক্লাসে উপস্থিত কারোর পক্ষেই করা সম্ভব নয়। দেখতে চেয়েছিলাম যে কার চেষ্টা কতটুকু আছে হতে পারে। যাক, সে আলাদা প্রসঙ্গ। প্রথম প্রশ্ন ছিল কিনা 16 দিকে যদি টয়লেট, সেপ্টিক ট্যাঙ্ক বা কালার বা এন্ট্রান্স বা কিচেন, যেটা যেখানে আসবে, একদম নর্থ থেকে শুরু করে NW পর্যন্ত, যেটা যেখানে পড়বে সেখানে সেটা কেন আসলো, সেই বাড়ির ব্যক্তিদের কোন কর্মের ফল দিতে ওই টয়লেট বা ওই সেপ্টিক ট্যাঙ্ক ঠিক পার্টিকুলার ওই জায়গাতেই তৈরি হলো। যদি একটা একটা করে ব্যাখ্যা করে করে যেতে হয়, সময় সাপেক্ষ ব্যাপার, একটা ক্লাসে হবে না, 2-3টে ক্লাস লাগবে। তো আজকে আমি যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করব। প্রত্যেকেই খাতা পেন নিয়ে বসুন, নোট ডাউন করবেন। 1 নাম্বার নর্থ, একটা একটা করে আলোচনায় আসছি। ফার্স্টে নর্থে আসছে টয়লেট। নর্থে টয়লেট কেন আসে এটা আমরা মোটামুটি প্রত্যেকে জানি। এক তো যখন মহিলাদের ওপর অত্যাচার হয়, মহিলা বলতে কি রকম মহিলা, বাড়ির বউ না, মহিলা বলতে বাড়ির মেয়েদেরকে বোঝানো হয়, যারা পরবর্তীকালে একসময় বিবাহ হয়ে অন্যত্র চলে যাবে, সেই মেয়েদের বোঝানো হয়। যখন এদের ওপর অত্যাচার চলে বা মহিলা ভ্রূণ নষ্ট করা হয়, বা বাড়ির কোনো মহিলা সুইসাইড করেছে, হারিয়ে গেছে, বা কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে, এই ধরনের কর্ম বা এই ধরনের হিস্ট্রি যখন বাড়িতে থাকে, তখন আসে টয়লেট। কোথায়? নর্থে। সেপটিক ট্যাঙ্ক যদি আসে, কি কর্ম আসতে পারে বা কিরকম রিলেটেড কর্ম আসতে পারে? প্রায় একই রকম কিন্তু একটু আলাদা।
দেখুন আমি একটা খুব সিম্পল সূত্র আপনাদের বলি, খুব ইজি ধরতে পারবেন, খুব ইজি ধরতে পারবেন। ব্যাপারটা হচ্ছে যে টয়লেট যদি নর্থে আসে, প্রথম ক্ষতিটা কিসে হচ্ছে? যদি বিজনেস থাকে, ব্যবসা থাকে, সেখানে প্রথম ক্ষতি হচ্ছে কি না, কাস্টমার আসছে না, ঠিকঠাক সেল হচ্ছে না, ক্লায়েন্ট ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, কমিউনিকেশনে প্রবলেম হচ্ছে, নতুন অপরচুনিটি সুযোগ হারিয়ে যাচ্ছে, অর্থ আসার যে রাস্তা সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা অর্থ মানে কি? অর্থ মানে স্বয়ং লক্ষ্মী। সে যখন ধীরে ধীরে আশা কমিয়ে দিচ্ছে, আসার রাস্তা বন্ধ করে দিচ্ছে, এর মানে কি লক্ষ্মী আসতে চাইছে না। লক্ষ্মী কোন বাড়িতে আসে না? লক্ষ্মী সেই বাড়িতেই আসে না যে বাড়িতে লক্ষ্মীর অপমান হয়। আর লক্ষ্মী সবসময় মেয়েদেরকে ইন্ডিকেট করে, এক নাম্বার। দ্বিতীয়ত, ব্যবসার ক্ষেত্রে প্রবলেমটা কিসে হয় না? ব্যবসার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে সেলিং এ, তাই না? তো উত্তর দিকের যে গ্রহ, সে কে না? বুধ। বুধ হচ্ছে ব্যবসার কারক। মানে যারা যারা আজ অব্দি ব্যবসা করে খায় বা যাদের ব্যবসা খুব ভালো চলছে, এর মানে জানতে হবে তাদের বুধ গ্রহটা খুব স্ট্রং আছে, খুব ভালো আছে। যাদের এই বুধের অবস্থা খারাপ, বুধ খুব একটা ভালো না, স্ট্রং না, দুর্বল অবস্থায় রয়েছে, তাদের দ্বারা আর যাই হোক ব্যবসা হয় না। তাহলে এই বুধ গ্রহ যখনই খারাপ হবে তখনই তার ব্যবসা ডাউন যাবে। আর এই বুধ গ্রহ কাদের, মানে কাদের সঙ্গে রিলেট করে? না, এরাও সেই বোন, দিদি, পিসি, এদের সঙ্গে, মানে বাড়ির মেয়েদের সঙ্গেই রিলেট করে। কেমন? তো এইবার নর্থ খারাপ হলো টয়লেটের জন্য, শুধু নর্থ খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে খারাপ হলো সেই বুধ গ্রহটিও। আর বুধ গ্রহ খারাপ হওয়া মানেই ব্যবসা খারাপ হওয়া। বুধ খারাপ হওয়া মানে বাড়ির মেয়েদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া, বাড়ির মেয়েদের বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে থাকা, আর যে হিস্ট্রিটা বললাম সেরকম কোনো হিস্ট্রি ফ্যামিলির মধ্যে থাকা। টয়লেটের ক্ষেত্রে, সেপটিক ট্যাঙ্কের ক্ষেত্রে খানিক পরিবর্তন ঘটে। যেমন সেপটিক ট্যাঙ্কের ক্ষেত্রে ওই সুইসাইড কেস বা খুব বিরাট বড় হিস্ট্রি এটা নাও থাকতে পারে। সেপটিক ট্যাঙ্কের ক্ষেত্রে কেবলমাত্র বুধ গ্রহটিই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। কেমন? সেপটিক ট্যাঙ্কের ক্ষেত্রে বুধ গ্রহটি ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এই কারণে ব্যবসার একদম মানে ডামাডোল করে ছেড়ে দেয়। ধরুন এমন একটা ঘটনা আমি উল্লেখ যদি করি, যে সেপটিক ট্যাঙ্কটা বানানো হয়েছে যেটা এনএনডব্লিউ পর্যন্ত এসে শেষ হয়ে গেছে, কিন্তু টয়লেটটা এক্সটেন্ডেড হয়ে নর্থ টাচ করছে। শুধুমাত্র টয়লেটটা নর্থ টাচ করছে বলে এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা বললাম মেয়েদের ক্ষেত্রে, সেই সমস্ত হিস্ট্রি গুলো থাকতে পারে, কিন্তু ব্যবসায় বিশাল বড় প্রবলেম কিন্তু আসবে না। ব্যবসা চলে যাবে, ঠিক আছে, একটু কষ্ট হবে, একটু ধাক্কা খাবে, বিশাল গ্রোথ হবে না, কিন্তু একদম বন্ধ হয়ে যাবে না। কিন্তু ওই সেপটিক ট্যাঙ্ক যখনই টাচ করে যাবে নর্থে, তখন ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। এখানে বলার বিষয় হচ্ছে টয়লেট আর সেপটিক ট্যাঙ্কের মধ্যে যদি আমি শক্তির পার্থক্য করি, তাহলে সেপটিক ট্যাঙ্কের ক্ষমতা টয়লেটের থেকে বেশ কিছু গুণে বেশি হয়। কেমন? টয়লেট যদি নর্থে থাকে, প্রত্যেকটা সিমটমকে ম্যাচ করতেই হবে এমনটা নয়, দু একটা সিমটম ম্যাচ নাও হতে পারে। সেপটিক ট্যাঙ্ক থাকলে প্রত্যেকটা সিমটমই ম্যাচ করবে। আর যদি টয়লেট এবং সেপটিক ট্যাঙ্ক উভয়ই থাকে, তাহলে প্রত্যেকটা সিমটম তো ম্যাচ করবেই, তার সঙ্গে আরো যদি কিছু খারাপ ঘটনা আপনি অ্যাড করেন সেটাও ম্যাচ করে যাবে। কেমন? এটা গেল নর্থের টয়লেট আর সেপটিক ট্যাঙ্কের ব্যাপার। এইবার আমি নর্থে কিচেন নিয়ে আসলাম। কিচেন কেন আসলো ওই জায়গাতে, সেটা কোন কর্মফলের জন্য আসছে কিচেনটা, ভালো করে খেয়াল করুন। কিচেন কি? অগ্নিতত্ত্ব। নর্থে কি আছে? জলতত্ত্ব। আগুন আসছে জলের কাছে নিভতে। আগুন মানে কি? বাস্তুর ক্ষেত্রে আগুন মানে মায়া, মায়া থেকে আমরা অর্থকে বিচার করি। তাহলে লিকুইড ক্যাশ বা অর্থ ইজুকাল টু আগুন। অর্থ এক্সেস খরচা হচ্ছে মানে নর্থে কিচেন গেছে, আগুন স্বয়ং নিভতে গেছে, আগুন নিজের ইচ্ছাতে বিনাশ হতে নর্থে গেছে। তাহলে টাকা আসবে, সেটা নিজের ইচ্ছায় বেফালতু বেরোবে। মানে কিরকম?
নর্থে কিচেন আছে মানে আমি ইনকাম করে আসলাম, সেই টাকাটা যে আমি জমিয়ে রাখবো এই প্রবৃত্তিটাই তার থাকবে না, বা প্রবৃত্তি থাকলেও সে রাখতে পারবে না, সে র্যান্ডাম খরচা করবে, শখ পূরণ করতে ব্যস্ত হয়ে যাবে, র্যান্ডাম খরচা করতে থাকবে, এই জিনিসটা আসবে। আচ্ছা, ব্যক্তি র্যান্ডাম খরচা কখন করে? যখন তার নিজের ওপরে সেলফ কন্ট্রোলটা হারিয়ে যায়, যখন সে ভবিষ্যতের পরিকল্পনা করেও ভবিষ্যৎকে দেখতে পায় না, তখন। এটা কোন কর্ম হতে পারে? কারোর আন্দাজ? ব্যক্তি স্যার বেহিসেবি একবার হয়ে বলুন। যাচ্ছে, উল্টোপাল্টা খরচ করছে, এটা কেন হতে পারে? কোন কর্মের ফলের কারণ, কোন কর্মের ফল হতে পারে এটা, বা কর্মটা কেমন হতে পারে, কি হতে পারে? কোন আইডিয়া আছে? রাহু খারাপ? কোনো গ্রহ না, আমি কর্মের দিকে যাচ্ছি। নর্থ মানেই বুধ, নর্থে রাহুর কোনো সম্পর্কই নেই। রাহু তো টয়লেটকে দেখে, যদি টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক নর্থে যায় তখন রাহুর সঙ্গে বুধের কনভেনশন তৈরি হলো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এখানে আগুন অর্থাৎ কি? আগুন অর্থাৎ মঙ্গল, অগ্নিমানই মঙ্গল, তার আগুন যাচ্ছে কোথায়? নর্থে। তাহলে নর্থে আগে থেকে বুধ বসে আছে, তাহলে এখানে টয়লেট কিচেন যখন নর্থে গেল তখন বুধের সঙ্গে মঙ্গলের কনজাংশন হলো। যদি গ্রহের দিক থেকে দেখি, আমি গ্রহের দিকটা টানছি না এখানে, কারণ গ্রহরা সবাই বুঝবে না, আমি এখানে কর্ম টানছি। কিচেন গেল নর্থে, এর ক্ষেত্রে ব্যক্তির স্বভাব কেমন হবে? না উল্টো পাল্টা এলোপাথারি খরচা করবে, রাখতে পারবে না, সেভিংস ঠিকঠাক করে কন্ট্রোল করতে পারবে না, এটাই হবে। কেন হবে এটা? কোন কি রকম কর্ম হতে পারে এটা? কারোর অ্যানালিসিস কি হতে পারে একটু ভাবুন। এই জায়গাগুলো না ভীষণ ভাবতে হয়। অকাল্ট সায়েন্স পড়ছি আমরা, অকাল্ট পুরো টিকে আছে সাইকোলজির উপরে, ভাবনা চিন্তার উপরে, দর্শনের উপরে, সবটা কিন্তু বইতে লেখা থাকে না। অতীতে কি কোনো মানে কর্মের জন্য হতে পারে এটা? হ্যাঁ, অবশ্যই নর্থে কিচেন গেছে মানে অতীতে কর্মফল তো অবশ্যই, সেই কর্মটা হ্যাঁ, আমাদের আইডেন্টিফাই মানে করতে হবে যে কাউকে কি করেছিল। ঠকানো বা এরকম ধরনের কোনো কিছুর সাথে যুক্ত থাকা, আপনার এটা এরকম কেন হতে মনে পারে হলো কি? ঠকানো? কারণ কারোর থেকে যদি আমি ক্যাশটা বের করে নিই, তখনই আমার ক্যাশটা বেরিয়ে যাবে। অন্যায়ভাবে কাছাকাছি যদি গেছে, কারোর থেকে ক্যাশটা আমি মানে স্কুইজ করে বের করে নিই, দেন অনলি আমার হাত থেকে ক্যাশটা বেরিয়ে চলে যাবে। কাছাকাছি গেছেন, আর একটু ভাবতে হবে। কাছাকাছি, একদম কাছাকাছি গেছেন। আর কেউ চেষ্টা করবেন? একটু ভাবুন, আমি ভাবতে বলছি আপনাদের, আমি যদি সব উত্তর দিয়ে দেবো না, আপনারা খাতায় নোট তো করে নেবেন, আলটিমেটলি লাভ কিছু হবে না। ওই তো স্যার, ঠকানোটাই মনে হচ্ছে, যে ঠকিয়ে কাউকে কাউরির সঙ্গে চিট করা। আমি চিট করে কাউরির কাছ থেকে টাকা যদি আমার কাছে নিয়ে আসি, সেটাই তো আমাকে বেরিয়ে চলে যাবে না, সেটা তুমি রাখতেই পারবো না, কোনো না কোনো ভাবে চিট। আর কেউ? স্যার, যে মানে যে আয়ের কোনো হিসাব নেই, এরকম কোনো আয় যেটার কোনো হিসাব নেই। বাহ, একদম ঠিক জায়গাতেই মেরেছেন। আর একটু ব্যাখ্যা করতে পারবেন? একদম কাছে, মানে কাছাকাছি বলতে কি আপনি পৌঁছেই গেছেন ডেস্টিনেশন। স্যার মোটামুটি কর্মফল যদি এখানে দেখেন, মানে ব্যক্তির পরিকল্পনা নেই, ভবিষ্যৎ পরিকল্পনা নেই, সে দেখতে পাচ্ছে না, অথচ তার শখ তাহলে মিটছে, বা সেটা শুক্র ডাউন হতে পারে, বা শখের জায়গা থেকে হতে পারে। স্যার সাধারণত নৈতিক আচার, নৈতিক আচারে কোনো পরিবর্তন হতে পারে। স্যার সাধারণত কোনো ফাটকা জাতীয় আয়, জুয়া খেলার পয়সা বা কোনো লটারি জেতার পয়সা বা লোক ঠকানোর পয়সা, এই জাতীয় অর্থগুলোই সাধারণত মানুষ খুব মানে বেহিসেবি ভাবে খরচা করতে পারে। যে রোজগারটা করতে তাকে মানে শ্রম বুদ্ধি তাকে লাগাতে হচ্ছে না। বেশ, এবার দেখুন, নর্থে কিচেন তাদেরই যায়, একদম ঠিকঠাক জায়গাতেই গেছেন। নর্থে কিচেন তাদেরই যায় যারা, দেখবেন ওই এখন বেশ কিছু আছে যে সমস্ত স্যার সুখে আওয়াজটা ক্লিয়ার আসছে না। নাম্বার থাকে না,
আওয়াজ ক্লিয়ার আসছে না? হ্যাঁ, এবার ঠিক আছে। আপনার ওটা দূরে মনে হচ্ছিল, আপনি বাইক থেকে চলে গেছে। আচ্ছা, যারা দেখবেন ইন্টারেস্টে টাকা খাটায়, সেটা হতে পারে যেমন ধরুন সোনার দোকানে যে সমস্ত শ্যাকরারা থাকে, ওরা কিছু জিনিস বন্ধক রাখলো, নিয়ে আপনাকে সুদ দিল, একটা টাকা দিল, তার পরিবর্তে কিছু সুদ নিল। তো এই ধরনের কাজ যখন মোটামুটি আপনার 1-2 জেনারেশন চলে, বা 3 জেনারেশন হতে পারে, 1 থেকে 3 আমরা ধরে চলি, এই ধরনের কাজ মানে যে টাকাটা আমার এক কথায় বলতে গেলে আমি ইনভেস্ট করে দিয়েছি, আর আমার কোনো হেডেক নেই, সেখান থেকে আমার ইনকাম হতেই থাকছে হতেই থাকছে, কিন্তু সেই টাকাটাকে আমি সৎ কোনো কাজে না লাগিয়ে আমার নিজের ভোগেই খরচা করে যাচ্ছি, এই ধরনের কর্ম বা এই ধরনের, সেটা শুধুমাত্র সুদ কেন, সেটা যে কোনো চিটফান্ড কোম্পানির মালিকও হতে পারে। কেমন? তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড যখন থাকবে, যেখানে এক কথায় বলতে গেলে যে আমি একবার ইনভেস্ট করে দিয়েছি, সেখান থেকে আমার আর কোনো হেডেক নেই, আমার ইনকাম সেখান থেকে কন্টিনিউ জেনারেট হতে থাকবে, এদেরই কিন্তু 1 বা 2 জেনারেশন পর গিয়ে দেখবো নর্থে এরাই কিচেন বানায়। কারণ এদের ইনকামটা একটা সময় আনলিমিটেড ছিল, এরা টাকা তখন রাখতে পেরেছিল, যেহেতু আনলিমিটেড ছিল, খরচা করেও টাকা এক্সেস, তাই এই কর্মফলটাকে ভোগ করার জন্য এরা ইনকাম করে, পরিশ্রম করে প্রচুর, তথাপি টাকা রাখতে পারবে না, ঠিক এটাকে ভোগ করার জন্যই নর্থে কিচেন যায়। দেখবেন যাদের নর্থে আপনি কিচেন প্র্যাকটিক্যাল করতে করতে দেখবেন যাদের নর্থে কিচেন আছে না, তা জিজ্ঞাসা করবেন যে আপনার দাদু কি করতো, বা বাবা কি করতো, বা তার বাবা কি করতো, ঠিক এই রকমই কোনো সদুত্তর আপনি পাবেন, যে এমন কোনো কাজ করতো যে হেসে খেলে জীবনটা মোটামুটি কেটে গেছে, ইনকাম প্রচুর করে গেছে। ঠিক এই ব্যাকগ্রাউন্ড আমরা পাবো নর্থে কিচেন গেলে। আর কি ছিল? এন্ট্রান্সে দরজা, যদি আসি। দরজা। হ্যাঁ, এন্ট্রান্সে যদি আসি, নর্থে আমি এন্ট্রান্স ধরলাম, প্রপার 0 ডিগ্রিতে এন্ট্রান্স খুব ভালো হয়, যে কোনো দিকের প্রপার 0 ডিগ্রি এন্ট্রান্স খুব ভালো হয়, সেটা হতে পারে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, যেখানে হোক হতে পারে, প্রপার 0 ডিগ্রিতে। নর্থ মানে 0 ডিগ্রি, ইস্ট মানে 90 ডিগ্রি, সাউথ মানে 180, আর 270 মানে ওয়েস্ট, এই জায়গাতে এন্ট্রান্স খুব ভালো হয়। এবার এইখানে এন্ট্রান্সের ব্যাখ্যা করতে গেলে সবার আগে চলে আসে বাড়ির যে কর্তা হয় তার ভূমিকা। কিরকম ব্যাপারটা? ব্যাপার হচ্ছে বাড়ির যে প্রধান দরজা হয়, সেই দরজা সব সময় ইন্ডিকেট করে সেই বাড়ির যে কর্তা তার উপর। যেমন যেমন হচ্ছে আপনি একটা বাড়ির ডিজাইন বানাবেন, নতুন বাড়ি একটা হবে, তার ডিজাইন বানাবেন, বাড়ির মেম্বার কতজন আছে? না, বাড়ির মেম্বার আছে আমি ধরলাম 5 জন, একটা রামসামামি সংখ্যা ধরলাম, 5 জন মেম্বার রয়েছে। তো সেই 5 জনের মধ্যে আর্নিং মেম্বার কে? না, আর্নিং মেম্বার 3 জন, 3 জন আর্নিং মেম্বার আছে, আর 2 জন জাস্ট বাড়িতে থাকে, যদি মেয়েদের ধরি হাউস ওয়াইফ ধরলাম আমি, ঠিক আছে। আর এবার 3 জন আর্নিং মেম্বারের মধ্যে আপনি কর্তা কাকে ধরবেন? ইনকাম তো সবাই করে, যে সংসারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে মাথা হবে, যে সবাইকে ধরে রেখেছে, যে সব থেকে বয়স্ক, এক সূত্রে বেঁধে রেখেছে, সেই কর্তা। বেশ, এই কর্তার ভূমিকা সর্বাধিক হয়। যেমন আপনি পুরো বাস্তু অসপিসিয়াস একটা বাড়ি বানালেন, খুব সুন্দর বানালেন, ঠিকঠাক জায়গায় এন্ট্রান্স দিয়েছেন, টয়লেট, কিচেন একদম পারফেক্ট, কিন্তু দেখা যাচ্ছে যে সেই বাড়িতে যাওয়ার পর থেকে বাস্তু অনুযায়ী বাড়ি বানালে যে একটা গ্রোথ দেখতে পাওয়া যায়, একটা খুব সুন্দর ফুলে ফেপে উঠছে উন্নতি দেখতে পাই, সেটা দেখা যাচ্ছে না। ওই জায়গাটা যেন কোথাও, খুব খারাপও নেই, যেহেতু বাস্তু স্পিসিসই বানানো হয়েছে, খুব খারাপ এমনটাও নয়, আবার যেটা হওয়ার কথা ছিল, যেটা আশা ছিল, যে ফুলে ফেপে উঠবে, প্রচুর উন্নতি করবে, একটা সুন্দর লাইফ লিড করবে, সেটাও করতে পারছে না। ওই জায়গাটাও ক্লিয়ার নয়, মানে ঠিক যেরকম একটা গতানুগতিক ধারায় চলে যাচ্ছিল তেমনই চলে যাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে এইখানেই অ্যাস্ট্রোবাস্তুর ভূমিকা খুব খুব গুরুত্বপূর্ণ। বাড়ির যে মেন এন্ট্রান্স হবে, সব সময় সেই এন্ট্রান্সটা হতে হবে বাড়ির যে কর্তা রয়েছে, সেই কর্তা যদি বিপরীত হয় এন্ট্রান্সের,
বিপরীত মানে দেখা গেল সেই কর্তার ছক দেখে বা সেই কর্তার যে স্ট্রাকচার বা তার যা ভাগ্য রয়েছে ইত্যাদি, সেই সমস্ত দেখে জানা গেল যে সেই কর্তার জন্য আইডিয়াল এন্ট্রান্স হবে নর্থে, কিন্তু আমরা করে ফেললাম সাউথে কিংবা ইস্টে। সেটা কি খারাপ হবে? না, যেহেতু আমি E3 E4 দিয়েছি কি S3 S4 দিয়েছি, খারাপ তো মোটেই হবে না, কিন্তু ওই কর্তার জন্য খুব বেশি বেনিফিটও দেবে না। দেখা গেল ওই কর্তার যে ভাই রয়েছে, সেকেন্ড আর্নিং মেম্বার, সে কর্তা নয়, তার ডেট অফ বার্থ অনুযায়ী, তার ভাগ্য চক্র অনুযায়ী তার জন্য নর্থের দরজাটা, ইস্টের দরজাটা খুব ভালো। আমরা ইস্টের দরজা দিয়েছি না, তো হিসেব মতন সেও কি ফুলে ফেপে উঠবে? না, সেও তাবৎ ফুলে ফেপে উঠবে না। কেন উঠবে না? না, যতক্ষণ না সে নিজে কর্তা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারও কিন্তু গ্রোথ সেই লেভেলে আসবে না। এমন অবস্থায় যদি তার যে দাদা ছিল বা যে বর্তমান কর্তা রয়েছে, এর সাডেন কোনো কারণে ডেথ হয়ে গেল, বা কোনো কারণে, বয়সজনিত কারণে হোক বা এমনি হোক, ডেথ হয়ে গেল, মারা গেল, ওই ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট কর্তা কে হলো? সেকেন্ড আর্নিং মেম্বার যে ভাই ছিল সে হলো। তার জন্য আমার ইস্টের দরজা খুব ভালো। এইবার কিন্তু পুরো পরিবার ফুলে ফেপে উঠবে, সব দিক থেকে এদের আয় উন্নতি বাড়বে। আর এই জায়গাগুলো যখন আমাদের প্রত্যেকের সঙ্গে না, প্রত্যেক বাড়ির সঙ্গে এরকম কিছু ঘটনা আমাদের থাকে, দেখবেন কেউ কেউ কোনো কোনো জ্যোতিষী বলে দেয় ওই ব্যক্তিটা যতদিন বেঁচে থাকবে আপনাদের উন্নতি হবে না, ও মারা গেলেই আপনাদের উন্নতি শুরু হবে। হয়ও, হয়ও তাই। বেশ কিছু বাড়িতে আমি দেখেছি, হয়ও তাই। ওই ব্যক্তি মারা গেল, ব্যক্তিটা খারাপ ছিল না, কিন্তু ভালো ছিল লোকটা। ও মারা যাওয়ার পরই ওদের আয় উন্নতি থেকে শুরু করে সমস্ত কিছু ধীরে 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 গ্রোথ হতে থাকলো। এর মানে আপনি কি বুঝবেন? আর এই জিনিসটাতেই আমাদের মানে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাই আহ বর্তমানে আমরা শিক্ষিত সমাজ এটাকে কুসংস্কার বলি। বাস্তবে এটাকেই এই যে একটা বাঙালি স্যার যে ভাষায় এইটা কথা, ঠিক বুঝলাম না, এই জায়গাটা মানে খুব মানে একটু হচপচ টাইপের হয়ে গেল। মানে আমি আহ, চক্র অনুযায়ী আমি দরজা করেছি S3 S4 বা যে যেদিকে 3 4ই করা আছে, অথচ বাড়ির কর্তার রাশি বা চক্র অনুযায়ী দেখা গেল সেটা ভুল ডাইরেকশন হচ্ছে, হতেই পারে। তো আমরা করলাম কি, সেই বাড়ির যে কর্তা তার অনুযায়ী আমরা করলাম নর্থে, সেটা S7 S8 হয়ে গেল, হতে পারেন তো? তো সেই ক্ষেত্রে নর্থের পরে এক্সেলেন্সির কি করে হবে? না না, আমি নর্থের কথা স্যার এই বলছি না, জায়গাটা আমি একটু একটা নর্থে করে 9 N4 N5 হবে, এই তো। এন আমরা করলাম N3 N4, দেখা গেল যে বাড়ির কর্তা যেটা আছে সেটা সেটা অনুযায়ী তার নর্থে নয়, তার অন্যদিকে আছে। কথা কথা বলছি আমি একটা। তো সেইভাবে আমরা কিভাবে বিচার করবো? আমরা তো বিচার, মানে আপনি যেটা বললেন যে আমরা ওই লোকটি মারা গেলে পরবর্তী জেনারেশনে কেউ এলে আমরা সেটা দেখতে পাবো যে গ্রোথ হচ্ছে বা যে কোনো হচ্ছে, কিন্তু এই জায়গাটা তো আমার কাছে ক্লিয়ার হবে, সেই কারণে আরেকবার বলতে বলছি। স্যার ক্রমাগত কিছু বুঝতে হয়। হ্যাঁ, বলুন। এই জায়গাটা একটু একবার বলুন স্যার। বলছি স্যার এই জায়গাটা এই অ্যাস্ট্রোবাস্তু এই বিষয়টা আর একবার একটু বলুন না স্যার। অ্যাস্ট্রোবাস্তু জানতে গেলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। অ্যাস্ট্রোবাস্তু তো সিলেবাসে নেইও। অ্যাস্ট্রোবাস্তুর ক্ষেত্রে মেন এন্ট্রান্সের ক্ষেত্রে শুধুমাত্র ভ্যারি করবে ডেট অফ বার্থ। কেমন? যেই ডেট অফ বার্থ আমরা পাবো, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আমরা সেই ব্যক্তির এন্ট্রান্সকে নির্ধারণ করব। ক্লিয়ার? আচ্ছা প্রণাম নেবেন স্যার, আমি কিছু বলবো এই বিষয়ে। বলো। স্যার, আমি যেটা বুঝলাম যে কোনো একটি ব্যক্তির সেই ব্যক্তির চরিত্রটি যদি তার যদি মানে রবি প্রধান হয়, তো তার হুম গেটটা যদি পূর্ব দিকে যদি না হয়, E3 E4 যদি না হয়, হ্যাঁ, তার হুম যদি N3 N4 হয়, তখন সে হুম যে পূর্ব দিকের যে প্রভাবটা তার যেটা পাওয়া উচিত ছিল সেটা তার সম্পূর্ণ পাচ্ছেন না। তখন হুম আহ, এটাই হচ্ছে। এবার তিনি যখন হুম মারা যাচ্ছেন, তো তার বাড়ির যেই ব্যক্তি রবি প্রধান ছিল সে তখন ওই ফলটা পাবে। সেই কারণে তিনি একদম, যতদিন বেঁচে ছিলেন সেই ফলটা তিনি পাচ্ছিলেন না, সে মারা যাওয়ার পর। একদমই তাই, একদমই তাই, ভেরি গুড।
বিষয়টা হচ্ছে ডেট অফ বার্থ আমাদের ফলো উল্টোটাও তো করতে হবে। হয়। ধরুন মানে একটা এন্ট্রি এন ফোর এ দরজা ছিল, যে হুম কর্তা ছিলেন তিনি এন্ট্রি এন ফোর এরই মানে মানুষ, তার আমলে হুম খুব সুন্দরভাবে চলছে। তিনি হুম চলে গেলেন, তারপরে হুম নেক্সট যে কর্তা হলো তার হয়তো হুম সেদিকটা নয়, হ্যাঁ, একদম তখন কিন্তু একদম সেখানে একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট দেখা যাবে, এটাই তো বলতে অবশ্যই চাইছেন। বুঝতে অবশ্যই হবে, পেরেছি। একদম ঠিক, একদম ঠিক। তো বাড়ির কর্তার সঙ্গে এন্ট্রান্সের ভূমিকা ঠিক এইভাবেই জড়িয়ে আছে। এইবার আসি এন্ট্রান্সের কর্মফল। এটা ক্লিয়ার তো প্রত্যেক এন্ট্রান্সের ব্যাপারটা? স্যার মোটামুটি ক্লিয়ার। আমরা কি আপনার এই ক্লাসে, আমাদের এই ক্লাসে এই অ্যাস্ট্রো বাস্তু টাচ পাবো স্যার? মানে এই যেটা আর কি এখন আপনি বললেন, স্যার এটা আওয়াজ আসছে। শোনা যাচ্ছে? আচ্ছা শালিতে আপনার আমি হেডফোনেই আছি, আমি যা বুঝতে পারছি না, আমি শুনতে আপনার পাচ্ছি। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, একদম খুব স্লো আছে। আচ্ছা, বলছিলাম এই অ্যাস্ট্রো বাস্তু নিয়ে যেটা আপনি বললেন স্যার, সেটার টাচটা কি আমরা এই ক্লাসে পরবর্তীতে পাবো? অ্যাস্ট্রো বাস্তুটা পরবর্তীতে বিশেষ কিছু পাওয়া যাবে না, কিন্তু অ্যাস্ট্রো বাস্তুর জন্য যতটুকু প্রয়োজন বেসিকটা ওটা অলরেডি পড়ানো আছে আগে থেকে। আমি এবার শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যাঁ বলুন। স্যার, তারপরের কথাগুলো কেটে গেল। মানে যেটুকুটা আমাদের মানে অ্যানালিসিসের জন্য যেটুকুটা প্রয়োজন সেইটুকুটা জানতে পারলেই হয়ে গেল। হ্যাঁ সেটুকু অলরেডি দেওয়া আছে। অ্যানালিসিস করার জন্য অ্যাস্ট্রোর যতটুকু ভূমিকা প্রয়োজন ততটুকু অবশ্যই ক্লাসে পড়ানো আগে থেকেই রয়েছে। ঠিক আছে। যেমন বলছি, হুম, রবি প্রভাবিত ব্যক্তিদের উত্তর দিকের গেট ভালো হবে না কেন? ভালো হবে না একদমই নয়, আমি ভালো হবে না একবারও বলিনি। রবি প্রধান ব্যক্তির গেট যদি পশ্চিম দিকেও হয় খারাপ হবে নাকি? খারাপ মোটেই হবে না। কিন্তু ব্যাপার হচ্ছে কোনো একটা গাড়ি আমি কিনলাম, সেই গাড়িটার ইয়েতে লেখা আছে যে একে সবসময় পাওয়ার ইঞ্জিনই, পাওয়ার যে পেট্রোলটা পাওয়া যায় একটা পেট্রোলের পাওয়ার পেট্রোল, সেই পেট্রোলই একে চালাতে হবে। একে নর্মাল পেট্রোল দিলে খুব একটা বেশি ভালো পারফরমেন্স পাওয়া যাবে না। কিন্তু চলবে না এমনটা তো নয়। এবার আমি যদি ভাবি আমার তো গাড়ির চলানোই দরকার, পাওয়ারের দাম বেশি নর্মালের দাম কম, আমি নর্মাল দিয়ে চালাচ্ছি, গাড়ি কি চলবে না? গাড়ি চলবে। কিন্তু পাওয়ারটা দিলে আমি যে পারফরমেন্সটা পাবো সেটা কি পাবো নর্মালের ক্ষেত্রে? ব্যাপারটা এটা যে রবি প্রধান ব্যক্তি, তাকে আমি পূর্ব দিকে এন্ট্রান্স দিয়ে পশ্চিম দিকে দিলাম, সে কি খারাপ থাকবে? খারাপ থাকবে না। বেসিক বাস্তু অ্যাপ্লাই করলে খারাপ কেউ থাকবে না, ঠিকঠাকই থাকবে, অ্যাভারেজ থাকবে। আর যদি সে খুব উন্নতি করতে চায়, জীবনে খুব ভালো থাকতে চায়, সব দিক থেকে তাই গ্রোথ চায়, তাহলে তার জন্য যেটা তাকে সেটাই দিতে হবে। মানে ডেট অফ বার্থ অনুযায়ী সেই দিকের মেন গেটই দিতে হবে। হ্যাঁ, এইবার ধরুন এইখানে কিছু টুইস্ট রয়েছে। স্যার একটু সাপোজ ক্যালকুলেশনটা কারো ডেট বুঝতে অফ পারছে, বার্থ, মানে কিভাবে হবে একটু যদি বলে, মানে একটা যদি উদাহরণ দেয় তাহলেও হয়। মানে ডেট আপনি অফ এক বার্থ থেকে নয় অনুযায়ী মানে পর্যন্ত ডেট অফ বার্থ বের করতে পারেন। মূলাং ওয়ার্গাং শিখেছেন? হ্যাঁ মূলাং হ্যাঁ হ্যাঁ ওয়ার্গাং হ্যাঁ থেকে ক্লাসে পেয়ে গেছি। তাহলে সেখানে এক হ্যাঁ থেকে নয় পর্যন্ত কোন গ্রহ কোথায় রুল করে সেটাও বলা আছে। আর হ্যাঁ। বাস্তুর মধ্যে আমরা এটাও পড়েছি কোন দিকে কোন গ্রহ থাকে। হুম, ব্যাস কনসেপ্ট ক্লিয়ার। আর কি আছে এখানে? বুঝেছি। ওকে ওকে। যা ডেট অফ বার্থ যেটা সেদিকে তাকে এন্ট্রান্স দিতে হবে। এবার এখানে কিছু ব্যাপার রয়েছে, যেমন কারো ডেট অফ বার্থ 6, 6-এর ক্ষেত্রে রুল কে করে? শুক্র রুল করে। অগ্নিকোণ, তাহলে অগ্নিকোণ তো গেট আমি দিতে পারবো না। তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে গেট কোথায় হবে? কোনো আইডিয়া? তাহলে তাহলে নর্থের দিকে হতে পারে, নর্থে 3-4। কেন নর্থ কেন? কেন বুধ হ্যাঁ এখানে আমাদেরকে তাহলে মিত্রতা শত্রুতা সম্বন্ধ দেখে দেখা উচিত কি? একদম একদম, এই তো পারফেক্ট যাচ্ছে একদম। যখনই দেখলাম 6 ডেট অফ বার্থ আছে, সঙ্গে সঙ্গে আমরা চলে যাব বুধের কাছে নর্থে। তখনই দেবো নর্থে। যদি নর্থে এনি পজিশন না থাকে তখন কোথায় যাব? নর্থে গেট দেওয়ার পজিশন নেই, তাহলে কোথায় যাব? তখন পশ্চিম দিকে যেতে পারি। বাহ, পশ্চিম দিকে গেলাম, ভেরি গুড। পশ্চিম দিকেও পারলাম না, পজিশন নেই, তখন?
তখন সাউথে যে দিতে পারি। তখন সাউথে। পূর্ব দিক হবে, পূর্ব দিক। কেন পূর্ব? রবির সঙ্গে পূর্ব দিক কার দিক? রবির দিক। রবির রবি সঙ্গে শুক্র শুক্রের তো, সম্পর্ক কেমন? রবির সঙ্গে শুক্র সম্পর্ক তো খারাপ নয়, সেখানে জিজ্ঞেস করছি। রবির সঙ্গে শুক্রের সম্পর্ক ভালোও নয়। আচ্ছা, কেমন? তাই যখনই শুক্রের ডেট অফ বার্থ আসবে, প্রথম আমাদের ফার্স্ট চয়েস থাকবে নর্থে, সেকেন্ড চয়েস ওয়েস্ট পশ্চিম দিক, লাস্ট চয়েস দক্ষিণ দিকে আসবো। মিটে গেল। এবার যদি রাহু ডেট অফ বার্থ হয় 4 নাম্বার, তখন কি হবে? এই 4 নাম্বার ব্যক্তিদের এন্ট্রান্স কোথায় দেওয়া উচিত? SW তো হবে না নিশ্চয়ই। স্যার পশ্চিম দিকে দেওয়া যেতে পারে। স্যার স্যার রাহু ক্ষেত্রে হলে পরে শনি মঙ্গল এবং শুক্রের দিকে দেওয়া যেতে পারে তো? শুক্রের দিকে তো এন্ট্রান্স হবেই না। হ্যাঁ, না, তাহলে এটা শনি হতে পারে মঙ্গল। স্যার, স্যার এটা হতে পারে স্যার, পূর্ব দিক হতে পারে আর পশ্চিম দিক হতে পারে। SW হবে না, দক্ষিণ দিকে মঙ্গলের সঙ্গে হবে না, কারণ রাহু মঙ্গল জুতি ঠিক নয়। পূর্ব দিকে হতে পারে, কারণ রাহু হচ্ছে আহ, আপনার গুন্ডা টাইপের, সেখানে রাজার সঙ্গে গুন্ডার মিল বেশি। তো পূর্ব দিকে হতে পারে, বুধের সঙ্গে হতে পারে, বুধ রাজপুত্র, বুধের সঙ্গে হতে পারে, মানে পূর্ব আর নর্থ। শনির সঙ্গে নাও হতে পারে, কারণ শনি ন্যায়কর্তা। স্যার রাহুর ক্ষেত্রে স্যার শনির দিকে বা শুক্রের দিকে দেওয়া বেটার হবে, কারণ এরা হচ্ছে রাহুর সঙ্গে প্রথম বিষয়, সম্পর্ক। শুক্রের দিকে এন্ট্রান্স তো হবেই না, সেটা সাউথ ইস্ট। হ্যাঁ, এক হবে না, নাম্বার। তাহলে 2 শনি নাম্বার থাকছে, হচ্ছে রাহুর মিত্র কারা? শনি শুক্র। শনি শুক্র মিত্র। শনি শুক্র যখন রাহুর মিত্র, তাহলে শুক্রের জায়গাতে যখন আমি এন্ট্রি দিতেই পারবো না, তাহলে রাহুর যে মিত্র শনি, তার জায়গায় এন্ট্রি দেবো। ফার্স্ট চয়েস, প্রথম চয়েস হলো এটা। হ্যাঁ, আর আমি পশ্চিমে এন্ট্রান্স প্রথম দিলাম। পশ্চিমে আমার কাছে পজিশন নেই, তখন কোথায় দেব? রাহুর সঙ্গে বুধের তখন সম্পর্ক মোটেই ভালো নয়। রাহুর সঙ্গে রবির সম্পর্ক একদম আদায় কাজ করায়, পিতৃদোষ লাগিয়ে শেষ করে দেবে। আর কোথায় দিতে পারি? স্যার ঈশান কোণের দিকে দিতে পারি কি? নর্থ ইস্টের ঈশান দিকে কোণের দেওয়া দিকে যেতে পারে। একদম ভুলেও দেওয়া যাবে না। স্যার অগ্নিকোণে দেওয়া যাবে, সাউথ ইস্ট। অগ্নিকোণে দেবে? আচ্ছা ঠিক আছে, অগ্নিকোণে দিলে তারপর কি হবে জানো? না, সাউথ না না ইস্টে না, হবে না সরি তো, সরি সরি, না অগ্নিকোণ হবে না, সাউথ অগ্নিকোণ হবে ইস্টে না স্যার। হবে না। স্যার রাহু বুধের সম্পর্ক, স্যার রাহু বুধের তো সম্পর্ক সম, সেক্ষেত্রে এরপর মানে শনির দিক ছাড়া একমাত্র তো বুধের দিক পড়ে আছে, কারণ রাহুর সঙ্গে নর্থ ইস্টে দেওয়া যাবে না। রবি সঙ্গে রাহু সম্পর্ক চলবে না, রবির সঙ্গে রাহুর সঙ্গে চন্দ্রের সম্পর্ক চলবে না, মঙ্গলের সম্পর্ক চলবে না। দেখুন রাহু এবার আপনাকে শনি বুধের সঙ্গে কেন হবে না স্যার? বুধের সঙ্গে হবে না, কারণ বুধের সঙ্গে রাহুর সম্পর্ক খুব ভালো, এতটাই ভালো যে বুদ্ধিভ্রষ্ট করে দেয়। রাহুর ডেট অফ বার্থের ক্ষেত্রে দুটো জায়গায় এন্ট্রান্স খুব কেতুর ভালো দিকে হয়। দেওয়া যাবে না? ঈশান কোণে তো এন্ট্রান্স দেওয়াই যাবে না। কেতুর এই দিকে? কোনো হবে না, হবে না, হবে না। ঈশান কোণ তো রাহুর কেতুর জন্য দিক। ও আচ্ছা আচ্ছা, আইডিয়াল এই কেতু তো এন্ট্রান্স, ঈশান কোণে। রাহুর জন্য আইডিয়াল এন্ট্রান্স হচ্ছে নয় ওয়েস্ট নয় সাউথ, এই দুটো দিক। এর মধ্যে সব থেকে বেশি বেনিফিট এরা পায় পশ্চিমে, সেকেন্ড বেনিফিট পায় দক্ষিণে। এই পশ্চিম আর দক্ষিণ ছাড়া এদের এন্ট্রান্স আমরা যেখানেই দেব, যদি ভালো হয়, খুব ভালো জায়গায় দিলাম, E3-4 দিলাম, N3-N4 দিলাম, এই উত্তর আর পূর্বে যদি রাহুদের এন্ট্রান্স যায়, এরা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দেখাতেই পারে না। ওই অ্যাভারেজ লাইফ চলে এদের। বিশাল কিছু করে ফেললো বা খুব ভালো একটা পদ পেয়ে গেল, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেল, এই জিনিসটা এদের কিন্তু আসে না। এদের জন্য শুধুমাত্র 4 নম্বর ব্যাপারটার জন্যই সাউথ বা ওয়েস্ট, এই দুটো জায়গাতেই এন্ট্রান্স দিতে হয় এদেরকে। বাকি যত ডেট অফ বার্থ আছে না, 1 থেকে 9 পর্যন্ত, 4 বাদে,
প্রত্যেককে আমরা কিন্তু অল্টারনেট করতে পারি, এদিক ওদিক সেদিক করতে পারি, তাদের জীবনটা অ্যাভারেজের থেকে একটু বেটারও হতে পারে। যদি আমি তাকে তার পূর্বে হবার কথা তাকে পশ্চিমে দিলাম, তার কি খুব অ্যাভারেজ যাবে না? খুব অ্যাভারেজ যাবে না। সে যদি একটু বেশি পরিশ্রম করে অ্যাভারেজের থেকেও একটু হাই ক্লাসে উঠতে পারে। কিন্তু রাহুর ক্ষেত্রে সেটা পসিবল না। ও অ্যাভারেজ মানে অ্যাভারেজই যাবে, ও বেশি উঠতেই পারবে না। যদি পশ্চিমের গেট অথবা সাউথের গেট না পায়, ও উঠতেই পারবে না। এই হচ্ছে বিষয়। কেমন? এরপর যদি 3 নাম্বার ডেট অফ বার্থ হয়, বৃহস্পতির ডেট অফ বার্থ হয়, তখন এন্ট্রান্স কোথায় দেবেন? কোন আইডিয়া আছে? 3 নাম্বার ডেট অফ বার্থের ক্ষেত্রে এন্ট্রান্স কোথায় হতে পারে? উত্তর নম্বরে তো দিকে। এসি, 3 নম্বরে হলে বৃহস্পতি, তো বৃহস্পতি হলে এখানে ঈশান কোণ হবে না এবং কেন এসিও হবে হবে না? না। এই দুটো দিক বাদ দিয়ে মোটামুটি আমরা বুধ, সূর্য মানে পূর্ব দিক এবং পশ্চিম দিক শনির সঙ্গে দিতে পারি, মঙ্গলের সঙ্গে দিতে পারি, মানে সাউথেও আমরা দিতে পারি। তাহলে এবার দেখুন, বুধ, হ্যাঁ, এন্ট্রান্স পড়ার সময় আমরা একটা কথা পড়েছিলাম না, N8 এর এন্ট্রান্স সব দিক থেকে ভালো হয়। পড়া হয়েছিল কিনা? কিন্তু তবুও আমি বারণ করতাম N8 এ এন্ট্রান্স দেবেন না কাউকে। মনে পড়ছে কিছু? বৃহস্পতি ডেট অফ বার্থ যাদের রয়েছে, 3 নাম্বার ডেট অফ বার্থ, এদের ক্ষেত্রেই কেবলমাত্র আমরা N8 এর এন্ট্রান্স ওপেন করতে পারি। এদের জন্য N8 এর এন্ট্রান্স অমৃত হয়ে যায়, অমৃত বয়ে নিয়ে আসে। এদের জন্য N8 এর এন্ট্রান্স দারুণ পজিটিভ হয়। এটা ছাড়া ইস্টে হতে পারে, সাউথে হতে পারে, ওয়েস্টে হতে পারে, নর্থে হতে পারে, যেখানে খুশি হতে পারে, ঠিকঠাক জীবন চলবে। কারণ পূর্ব দিকেও বৃহস্পতির কোনো শত্রুতা নেই, দক্ষিণেও বৃহস্পতির কোনো শত্রুতা নেই, পশ্চিমেও কোনো শত্রুতা নেই। নর্থে বুধের সঙ্গে হালকা একটু আছে বটে, কিন্তু ওটা অতটাও ডিস্টার্ব করবে না। তাই বৃহস্পতির ডেট অফ বার্থের ক্ষেত্রে আমরা যেখানে খুশি এন্ট্রান্স দিতে পারি, কিন্তু এদের জন্য N8 এর এন্ট্রান্স দারুণ হয়, খুব ভালো হয়। সেকেন্ড, যদি আমাদের 7 অর্থাৎ 7 নাম্বার ডেট অফ বার্থ কারোর আসে, কেতু ডেট অফ বার্থ, এটা এদের ক্ষেত্রে এন্ট্রান্স কোথায় দেবো? পশ্চিম দিকে। আর স্যার পূর্ব নর্থেও দিকে। দেওয়া যায়, নর্থেও স্যার দেওয়া যায়। পূর্ব দিকে দেওয়া যেতে পারে স্যার। আচ্ছা, বৃহস্পতির ডেট অফ বার্থের ক্ষেত্রে আমি N8 এন্ট্রান্স দিলাম, কেতুর ক্ষেত্রে কেন হবে না N8? হ্যাঁ, মাথাটাই তো নেই। মাথার সঙ্গে আর গ্রহটার এটা, সম্পর্ক। আর এনেই তো ক্রিয়েটিভ বা মাইন্ডের জায়গা, আর যেখানে মাথা নেই সেখানে মাইন্ড নেই কিভাবে? কেতুর কাছে মাথা নেই মানে দৃষ্টি নেই। কোন দৃষ্টি? হুম। বহির্দৃষ্টি, বাহ্য দৃষ্টি নেই। আর কেতুর কাছে বাহ্য দৃষ্টি নেই বলেই তার কাছে অন্তর্দৃষ্টি আছে। আর সেই অন্তর্দৃষ্টি কে দেখে? আমরাও দেখতে পাই। কিসের মাধ্যম দিয়ে? সাবকনসিয়াস মাইন্ড দিয়ে। আর ঈশান কোণ কিসের জায়গা? সাবকনসিয়াস মাইন্ডের জায়গা। এই কেতু ডেট অফ বার্থ যারা আছে 7 নাম্বার, এদের জন্যেও N8 এর এন্ট্রান্স খুব ভালো ফল নিয়ে আসে। পার্থক্য একটা জায়গায় আছে, কি না, বৃহস্পতি ডেট অফ বার্থের ক্ষেত্রে N8 এর এন্ট্রান্স ধর্মের সঙ্গে সঙ্গে অর্থকেও নিয়ে আসে, সমৃদ্ধিকেও নিয়ে আসে, সুখকেও নিয়ে আসে। কিন্তু কেতু ডেট অফ বার্থ হলে N8 এর এন্ট্রান্স অর্থ কতটা আনতে পারবে কোনো গ্যারেন্টি নেই, সুখ সমৃদ্ধি কতটা আসবে কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আধ্যাত্মিকতা, জ্ঞান আর অন্তর্দৃষ্টি ভরে ভরে আসবে। অল্প বয়সেই বাচ্চা এত জ্ঞানী হয়ে উঠবে, ধারণার বাইরে। এতটা পরিমাণ আধ্যাত্মিক শক্তি
জন্মে যায় সেই বাচ্চার মধ্যে, সেই ব্যক্তির মধ্যে, যদি 7 ডেট অফ বার্থ হয় আর N8 এর এন্ট্রান্স হয়। বাহ্যিক যা কিছু আছে মোহমায়া এইসব এক নিমিষে ত্যাগ করে দিতে পারে, এতটা পাওয়ারফুল। ঠিক আছে, তো এই কটাই এক্সেপশন, বাকি ডেট অফ বার্থ গুলো তো আমরা জানি কোথায় কোন গ্রহ অবস্থান করছে, তাদের এন্ট্রান্স কোথায় কোথায় কিভাবে দিতে হবে। ক্লিয়ার না? পরিষ্কার? এতক্ষণ হ্যাঁ থেকে স্যার, বললাম মোটামুটি ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার। কোনো কোয়েরি, কোনো প্রশ্ন? যতটুকু স্যার, বললাম ভালো রং করে। রং রংটা একটুখানি যদি বলেন। রং তো সেম, অ্যাজ একই জিনিস। না না, রংটা হচ্ছে তো আমরা জানি জলদত্ত নীল, এটা বলছি না, আমি বলছি যে ওই জায়গাটায় যে অন্য কোনো কালার চলে আসে সেখানে কি হ্যাঁ, ব্যাখ্যা থাকে একই মানে ব্যাপার না, কর্মফলন? একই ব্যাপার। আপনি সেখানে হলুদ কালার করলেন, হলুদ কালার কোন তত্ত্ব? হ্যাঁ, পৃথিবী তত্ত্ব। মানে টয়লেটটা কোন এটা তত্ত্ব ওই ছিল? টয়লেটটা কোন হলুদ তত্ত্ব তো ছিল? পৃথিবী তত্ত্ব। হলুদ পৃথিবী তত্ত্ব, টয়লেটটা কোন তত্ত্ব ছিল? টয়লেট, হ্যাঁ, টয়লেটটা তো আহ, টয়লেটটা কোন তত্ত্ব ছিল মানে বুঝলাম না ঠিক। যদি কিচেন অগ্নিতত্ত্ব হয়, হ্যাঁ আমাদের শাওয়ার গুলো, বাথরুমটা যদি জল তত্ত্ব হয়, তাহলে টয়লেটটা, হ্যাঁ, ল্যাট্রিনটা কোন তত্ত্বের মধ্যে পড়ে? ওয়েস্টেজ মানে বেরিয়ে যাচ্ছে, বর্জ্য, বর্জ্য তো ওটা। হ্যাঁ, তো কোন তত্ত্ব তো থাকবে একটা, কোন তত্ত্ব সেটা? 5 তত্ত্বের মধ্যে কোনো একটা তো হবে। বর্জ্য বেরিয়ে যাচ্ছে, সেটা পৃথিবী তত্ত্ব, ভারী জিনিস পৃথিবী তত্ত্ব হবে নাকি? হ্যাঁ, পৃথিবী তত্ত্বই হবে, একদম ঠিক। তাহলে হুম, পৃথিবী তত্ত্ব গেল ওখানে, কি ফল হুম, দিল পড়েছি। এবার সেখানে কালার গেল হলুদ, কালার কোন তত্ত্বের হুম, মধ্যে পড়ে? পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে। এবার হুম, এখানে কালারের ইফেক্টটা আর টয়লেটের ইফেক্টটা আকাশ পাতাল পার্থক্য আছে। কর্মটা আচ্ছা, ব্যক্তি হলুদ কালার করেছে, কর্মটা ওই রিলেটেড, কিন্তু যে সিমটম গুলো টয়লেট বা সেপটিক ট্যাঙ্কের সঙ্গে ছিল সেগুলো থাকবে না, অনেকটা কম হুম, থাকবে, ওকে, অনেকটা কম থাকবে। বোঝা গেল? কিন্তু বুঝেছি বুঝেছি। লাইনটা একই, হুম, লাইনটা একই। বুঝলাম, ঠিক আছে। এবার এন্ট্রান্স কি করে না, এন্ট্রান্সের কর্মফলের ব্যাপারটা হচ্ছে, এন্ট্রান্স একদম ডাইরেক্ট পূর্বজন্মকে বোঝায়। আমাদের টয়লেট বলুন, সেপটিক ট্যাঙ্ক বলুন, কিচেন বলুন, এই যে সমস্ত জিনিসগুলো রয়েছে, এগুলো কি করছে? এগুলো আমাদের পূর্বজন্ম তথা আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তাদেরকেও ইন্ডিকেট করছে। কিন্তু এন্ট্রান্সটা একদম ডাইরেক্ট আমাদের পূর্বজন্মকে দেখে। তা সেটা কিভাবে দেখে সেটা পরের ক্লাসে পড়বো, এটা একটা হিউজ চ্যাপ্টার আছে। পূর্বজন্মের কর্মফলকে টেনে নিয়ে আসে এন্ট্রান্স। এই অবধি প্রত্যেকের ক্লিয়ার? ঠিকঠাক তো? কোনো কনফিউশন নেই? না আশা করি মানে আমি নর্থ, যতটুকু পড়ালাম এখনো পর্যন্ত। এটা নর্থের নর্থ, দিকটা শুধু নয়, দেখুন। মোটামুটি এবার আমি ক্লিয়ার, মোটামুটি একটা আবঝা আবার পেয়ে গেছি মোটামুটি। হ্যাঁ, নর্থ শুধু এবার বলে নয়, প্রত্যেকটা জায়গায়। একদমই তাই। এবার প্রত্যেকটা জায়গায় যেহেতু আমি পেয়ে গেছি, হাতে একটা সপ্তাহ সময় আছে, আমি আশা করবো 1 সপ্তাহের মধ্যে আমি যতজন ক্লাসে আজকে আছেন প্রত্যেকের হোমওয়ার্কটা পেয়ে যাবো। যতটুকু হ্যাঁ, দিলাম কিন্তু তারপরে প্রথম বলছি প্রথম সপ্তাহে দিন। প্রথম প্রশ্নের উত্তরটাই দেবো, কিন্তু বাদ বাকিগুলো দেবো না। সেটাই দিন, সেটাই দিন না। প্রথম প্রশ্নের উত্তর সেটাই দিন, সেটা অনেক ভালো, সেটা দিন, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি যেটা প্রথমে বললেন ওই বইয়ের ব্যাপারটা যদি একটু বলে, কারণ আমার শোনা যায়নি তখন ঠিক মতো। বইয়ের ব্যাপার হচ্ছে, আপনারা, আমি গ্রুপে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ওইখানে আপনারা পেমেন্ট করে অর্ডার দিয়ে দিন, আপনাদের অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে, বই বাড়িতে চলে যাবে। বইয়ের দাম কত করেছেন? সম্ভবত 250, যতদূর আমি শুনেছি। এইটা কি স্যার, এই বইয়ের ছবি একটা দেবেন না একটু গ্রুপে, তাহলে আমরা বুঝতে হ্যাঁ, পারবো। বইয়ের ছবি গ্রুপে সম্ভবত দেওয়া হয়েছিল কি জানি না, আমি দেখছি, আমি পাঠিয়ে দিচ্ছি আরেকবার। না, দেওয়া হয়নি আমাদের গ্রুপে। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে।
দেখুন আমি গ্রুপে দিয়ে দিলাম আপনাদের, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার দিয়ে দিন, আজকালের মধ্যেই অর্ডার দিয়ে দিন, আপনারা অ্যাড্রেস পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে, বই আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। স্যার কোনো ডেলিভারি চার্জ আছে নাকি, ডেলিভারি চার্জ সহ এটা? ওটা ওটা ওখানে কথা, ওই নাম্বারে কথা বলে নেবেন, ওটা আমি দেখছি না তো, আমি ঠিক বলতে পারছি না। ও আচ্ছা, এটা কি স্যার পেপার ব্যাগ নাকি হার্ড কপি? এটা হার্ড কপি আছে। বেশ, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। ঠিক আছে স্যার, শুভরাত্রি। হুম, শুভ শুভরাত্রি স্যার, প্রণাম নেবেন। শুভরাত্রি। স্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো। কি হেতু হ্যাঁ, শুভেচ্ছা, কি হেতু? সেটা আপনি বুঝে গেছেন। না, অনেকগুলো হেতু আছে, তাদের জিজ্ঞাসা করলাম পার্টিকুলার কোনটার জন্য। স্যার গুড নাইট স্যার। স্যার হ্যাঁ লিখুন। হ্যাঁ, শুভরাত্রি। এই কিছুদিন আগে হ্যাঁ একটা অনুষ্ঠান হলো না, সেটার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে একটা অনুষ্ঠান হলো তো, সেটার জন্য। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, সাদরে গ্রহণ করলাম আপনার শুভেচ্ছা। বেশ, ঠিক আছে, সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ক্লাসে। অবশ্যই আশা করবো হোমওয়ার্ক গুলো হয়ে যাবে। শুভরাত্রি।